বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। শনিবার থেকে মস্কোর বাসিন্দাদের রাশিয়ায় তৈরি কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। বাংলাদেশে ইসলামপন্থীদের তীব্র আপত্তি সত্ত্বেও শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের কাজ শেষের পথে, চূড়ান্ত অনুমোদন পেলেই উন্মোচন। এই ভাস্কর্যটা অলমোস্ট কমপ্লিট। আমাদের 16 ডিসেম্বরের আগে এটা শেষ হওয়ার কথা ছিল, বাট একটা অনুমোদনের বিষয় আছে। ওই যে আমাদের যে বঙ্গবন্ধু যে কল্যাণ ট্রাস্টি বোর্ড আছে না, সেখান থেকে ফর্মালি অনুমোদন দিতে হয়। তো সেই অনুমোদনটা হওয়ার পর আমরা ওপেন করব। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিরোধিতা সত্ত্বেও ভাষান্তরের পথে হাজার খানেক রোহিঙ্গা। শেষে রয়েছে প্রীতিভাজন ইস্যু। তবে পরিক্রমার শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। মস্কোর মেয়র তার নগরীর জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন প্রয়োগের কর্মসূচি ঘোষণা করেছেন। নগরীর বাসিন্দাদের রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন দেয়া হবে। মেয়র সার্গেই সোবিয়ানিন জানিয়েছেন, প্রথম জ্যাবটি দেওয়া হবে শনিবার। স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সমাজকর্মীরা প্রথম এই সুবিধা পাবেন। স্পুটনিক ভি ভ্যাকসিনের পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু তারপরও জনসাধারণকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মস্কোতে আজও 8,000 নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 73 জন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি IBM বলছে, করোনা ভাইরাস ভ্যাকসিনের আন্তর্জাতিক সরবরাহ চেইনে নিয়মিত হ্যাকিং এর প্রমাণ তারা পেয়েছে। IBM বলছে, ফিশিং পদ্ধতিতে 6টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে হ্যাকাররা টার্গেট করেছে। ঠান্ডার ভেতরে রেখে কিভাবে ওইসব দেশের সরকার ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করছে তার তথ্য বের করার চেষ্টা করছে হ্যাকাররা। ইরানে সরকারি হিসেবে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে এই মহামারীতে ইরানের অবস্থাই সবচেয়ে খারাপ। সরকারি হিসেবে সেখানে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা এখন 55,000-এর সামান্য নিচে। তবে ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এটি হয়তো প্রকৃত সংখ্যার চেয়ে বেশ কম। লাইবেরিয়ার একজন সাবেক বিদ্রোহী অধিনায়ক আলিউ কোসিয়াকে যুদ্ধাপরাধের দায়ে সুইজারল্যান্ডের একটি আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অপ্রাপ্তবয়স্ক সৈনিক নিয়োগ এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। লাইবেরিয়ার নেতা চার্লস টেইলরের বিরুদ্ধে তার বিদ্রোহী বাহিনীর লড়াই বর্বরতার জন্য কুখ্যাত। চীন জানিয়েছে, তাদের একটি মহাকাশ অনুসন্ধান যন্ত্র চাঁদের দূরবর্তী পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে এবং এখন সেগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চীনের চেঙ্গি 5 হচ্ছে গত 4 দশকের বেশি সময়ের মধ্যে প্রথম চাঁদ থেকে পাথর এবং মাটি সংগ্রহ করা কোনো মহাকাশ যান। বিজ্ঞানীরা আশা করছেন, সংগ্রহ করা 2 কিলোগ্রাম নমুনা চাঁদের সৃষ্টি, গঠন এবং সেখানে আগ্নেয়গিরির সক্রিয়তা সম্পর্কে জানতে সাহায্য করবে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ এক মুসলিম পুরুষকে গ্রেপ্তার করেছে এক হিন্দু নারীকে ইসলামে দীক্ষিত করার চেষ্টার অভিযোগে। তথাকথিত লাভ জিহাদ ঠেকাতে সেখানে যে নতুন আইন করা হয়েছে, সেই আইনেই এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো। হিন্দু গোষ্ঠীগুলির অভিযোগ, মুসলিম পুরুষরা হিন্দু নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করে। উত্তরপ্রদেশের এই নতুন আইনে 10 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। এই আইনের বিরুদ্ধে সেখানে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সমালোচকেরা এটিকে ইসলাম বিদ্বেষী বলে বর্ণনা করেছেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। আপনাদের জানিয়ে রাখি, আজকের পরিক্রমায় রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, প্রীতিভাজন ইস্যু। তবে তার আগে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নিয়ে চলমান উত্তেজনা এবং বিতর্কের মধ্যেই ঢাকায় ভাস্কর্যটি স্থাপনের কাজ চলছে এবং তা প্রায় শেষের পথে। জানা গেছে, ভাস্কর্যটি চীন থেকে তৈরি করে আনা হয়েছে। ওদিকে শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার আবারও দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। কিন্তু ঢাকার পুলিশ সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন শাহনাজ পারভীন।
ঢাকা শহরে কোনো ধরনের রাজনৈতিক ও সামাজিক সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতির দরকার হয়। তবে এই তথ্য নতুন করে আবার মনে করিয়ে দিয়েছে মহানগর পুলিশ। অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে কোনো ধরনের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইসলামপন্থী বেশ কয়েকটি দল আগামীকাল শুক্রবার মুজিব ভাস্কর্যটি স্থাপনের বিপক্ষে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে। ভাস্কর্যের বিপক্ষে বরাবরই কঠোর অবস্থান নিয়ে আন্দোলনকারী সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, তারা এর বিপক্ষে কথা বলেই যাবেন। দিব বা দিব না সেটা তো আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হলো যে আমরা প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। সেই জায়গাটা থেকে আমরা আমাদের ইমানি দাবিটা জানিয়েই যাব, কথা বলেই যাব। সেটা এখন সরকার রাখবে কি রাখবে না সেটা সরকারের বিষয়, এবং জনগণ এই ক্ষেত্রে আমাদের বক্তব্য এবং সরকারের অবস্থান বিবেচনা করে জনগণ মূল্যায়ন করবে। সেটা আমাদের এই কথা হলেই। ইতিমধ্যেই ইসলামপন্থী দলগুলো হেফাজতে ইসলামের নেতৃত্বে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে। তাদের বক্তব্য, ভাস্কর্য তৈরির নামে দেশে মূর্তি তৈরি করা হচ্ছে। ভাস্কর্যটি নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে এ ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু যে ভাস্কর্য নিয়ে এত বিতর্ক, সেই ভাস্কর্যের নির্মাণ কাজ কতদূর? ঢাকার দক্ষিণে ধোলাইপাড় মোড়ে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। প্রকল্পের পরিচালক সবুজ উদ্দিন খান জানিয়েছেন, ভাস্কর্যটি চীনে নির্মাণ করা হয়েছে। এ মাসেই এটি উদ্বোধন করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। এই ভাস্কর্যটা অলমোস্ট কমপ্লিট। আমাদের 16 ডিসেম্বরের আগে এটা শেষ হওয়ার কথা ছিল, বাট একটা অনুমোদনের বিষয় আছে। ওই যে আমাদের যে বঙ্গবন্ধু যে কল্যাণ ট্রাস্টি বোর্ড আছে না, সেখান থেকে ফর্মালি অনুমোদন নিতে হয়। তো সেখান থেকে অনুমোদনটা হইলে তারপরে কাজটা শেষ করা হবে আর কি। চীন থেকে তৈরি হয়ে আসছে। কবে নাগাদ পৌঁছতে পারে বাংলাদেশে? এটা অলরেডি চলে আসছে, সেটিং এর কাজ চলতেছে, অলমোস্ট শেষ কাজটা। বঙ্গবন্ধু ট্রাস্টি বোর্ড থেকে অনুমোদন নিতে হয়, সেই অনুমোদনটা হওয়ার পর আমরা ওপেন করব। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছে যে জায়গাটিতে সেটি স্থাপন করা হচ্ছে, সেই পুরো জায়গাটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভাস্কর্যটির শিল্পী, এর আকৃতি বা অলঙ্করণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও এটি তৈরিতে 9 কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন মিস্টার খান। শাহনাজ পারভীন। জাতিসংঘ এবং প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আপত্তির মুখেই কক্সবাজারে শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। আজ শরণার্থী ক্যাম্প থেকে কয়েকশো রোহিঙ্গা শরণার্থীকে ভাষান্তরে নেওয়ার উদ্দেশ্যে বাসে করে চট্টগ্রামে নিয়ে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর বন্ধ করার আহ্বান জানিয়ে গতকালই বিবৃতি প্রকাশ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আরও জানাচ্ছেন নাগিব বাহার ঢাকা থেকে। কক্সবাজারের কয়েকটি শরণার্থী ক্যাম্প থেকে ভাষান্তরে যেতে আগ্রহী রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশ আজ বাসে করে চট্টগ্রামে পৌঁছেছে। নাম প্রকাশ না করে কক্সবাজারের একটি শরণার্থী ক্যাম্পের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান যে 10টিরও বেশি বাসে করে আনুমানিক 1000-এর বেশি রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাষান্তরে নিয়ে যাওয়া হবে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করা রোহিঙ্গাদের সবাই স্বেচ্ছায় সেখানে স্থানান্তরিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ঠিক একই ধরনের কথা বলছিলেন কুতুপালং ক্যাম্পের একজন রোহিঙ্গা নেতা মোহাম্মদ আমিন। এখনো কখনো জবরদস্তি হয় নাই। যে সময় নাকি গাড়ি তুলতে আছে আমি সেখানে ছিলাম। ও খুব সুন্দর নিরাপত্তা ভাবে যাচ্ছে স্যার, খুব শান্তি ভাবে যাচ্ছে স্যার। যারা নাকি গেছে স্যার খুব সুষ্ঠু নিরাপত্তা এভাবে গেছে স্যার। আমি আশা করছি ওখানেও এরা নিরাপত্তা থাকতে পারবে, তখন আমিও ওখানে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি স্যার। ওদিকে রোহিঙ্গা শরণার্থীদের ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকারের উচিত একটি স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া অনুসরণ করে শরণার্থীদের বুঝে শুনে সিদ্ধান্তের ভিত্তিতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা। সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিবিসি বাংলাকে বলেন, এটা একটা চড়, কিছুদিন আগে ছিল না। এখানে যেহেতু বে অফ বেঙ্গলে অনেক সাইক্লোন আসে, অনেক স্টর্ম সার্জ হয়, একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন সেফটি যেগুলো বানিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্ট, ওইটাকে ইভ্যালুয়েট করার জন্য যে প্রোটেকশন আছে কিনা। দ্বিতীয়টা হলো যে ওখানে কন্ডিশনস কি হবে, ওখানে এডুকেশনের সিস্টেম কি, লাইভলিহুডের সিস্টেম কি, এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন।
এটা কিন্তু বাংলাদেশ নিজেই বলেছিলেন যে তারা ইন্টারন্যাশনাল একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন করাবেন, কিন্তু সেটা তারা করার নাই। মিস গাঙ্গুলি বলেন, কক্সবাজারের শিবিরগুলোতে শরণার্থীদের জীবন ধারণ ও সুরক্ষা নিশ্চিত করতে যে ধরনের সুবিধা ও সহায়তার ব্যবস্থা রয়েছে, ভাসানচরেও একই ধরনের সুবিধার ব্যবস্থা নিশ্চিত করার পরই রোহিঙ্গাদের স্থানান্তর বাস্তবায়ন করা উচিত ছিল। কক্সবাজারে কিন্তু যে ক্যাম্প আছে ওখানে অনেক হিউম্যানিটেরিয়ান এজেন্সিজ কাজ করছে। তো যদি রিলোকেশনই হয় তো আগে তো সিস্টেম গুলো এস্টাবলিশ হোক, তারপরে তো মানুষকে শিফট করবে। যদি এখন কারোর হার্ট অ্যাটাক হয়ে যায় তাকে কি করে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে? এই সিস্টেমটা তো খুব ইজিলি এস্টাবলিশ হয়ে যেতে পারে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আগে ওই এক্সপার্ট গুলোকে আনে, ওই অ্যাসিস্ট্যান্ট গুলো এস্টাবলিশ করে, তারপরে মানুষকে শিফট করে। আচ্ছা তারা কেন, সেটা আমরা একেবারেই বুঝতে পারছি না। ডিসেম্বর মাসে আগ্রহী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা আগে থেকেই ছিল বাংলাদেশ সরকারের, কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শুরু থেকেই রোহিঙ্গাদের স্থানান্তরে বাধ্য করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। শরণার্থীদের স্থানান্তর প্রস্তুতি কিংবা তাদের শনাক্তকরণ প্রক্রিয়ার সাথে তাদেরকে যুক্ত করা হয়নি। নাগিব বাহার। ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি মুসলিম সংগঠনের দপ্তরগুলোতে তল্লাশি চালিয়েছে। পশ্চিমবঙ্গের 2টি জায়গাসহ 9টি রাজ্যে মোট 26টি ভবনে তল্লাশি চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দিল্লির শাহিনবাগে পিএফআই এর দপ্তর, যার কাছে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ চলেছিল। 2018 সালে দায়ের করা একটি অর্থ পাচারের মামলার সূত্রেই আজকের তল্লাশি অভিযান চলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে পিএফআই বলছে যে দিল্লিতে কৃষকদের যে ব্যাপক বিক্ষোভ এখন চলছে তা থেকে নজর ঘোরানোর জন্যই সরকারি একটি এজেন্সিকে দিয়ে তাদের দপ্তরে এই তল্লাশি চালানো হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই এর দপ্তরগুলিতে আজ সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সংস্থাটির সূত্রগুলো বলছে যে পুরনো একটি অর্থ পাচারের মামলার সঙ্গেই নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময় পিএফআই এর 73টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সহযোগী সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন এবং আরও কিছু ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় 120 কোটি টাকার লেনদেন হয়েছে। সংগঠনটি এক বিবৃতি জারি করে বলেছে যে দেশের রাজধানী ঘিরে ফেলে কৃষকরা যে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তাদের সংগঠনের বিরুদ্ধে দেশব্যাপী তল্লাশি চালানো হলো। সংগঠনটির জাতীয় প্রচার সচিব মোহাম্মদ শাকিফ বিবিসি বাংলাকে বলছিলেন, মিস্টার শাকিফের কথায় ভারতে তো এখন এটাই স্বাভাবিক হয়ে গেছে যে কোনো রকম বিরোধী স্বরকে স্তব্ধ করে দেওয়া হবে। ফ্যাসিস্ট বিজেপি সরকার কোনো বিরোধী স্বর বা কোনো গণতান্ত্রিক কর্মসূচি সহ্য করবে না। পিএফআই এর এটা দীর্ঘদিনের অবস্থান যে তারা আরএসএস এর ফ্যাসিবাদী কাজের বিরোধিতা করবে সংবিধান অনুযায়ী, বলছিলেন মিস্টার শাকিফ। পিএফআই সংগঠনটি ভারতে এখনও স্বল্প পরিচিত, কিন্তু এবছর প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা গ্রন্থে দেখা যাচ্ছে তাদের সক্রিয় কর্মীর সংখ্যা প্রায় 3 লক্ষ এবং সমর্থক সংখ্যা 1,10,000। মুসলিম সংগঠন হলেও পিএফআই এর বেশিরভাগ কর্মী সমর্থকই পেশাজীবী। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আধুনিক ও সাম্প্রতিক ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ পিএফআই এর কাজকর্মের উপরে নজর রাখেন। তিনি বলছিলেন, जुलाई 2009 में जो दंगा हुआ मैसूर में, उसके बाद ये हुआ कि उन दंगे के मुलजिमीन को सजा नहीं दी गई। অধ্যাপক সাজ্জাদের কথায় 2009 সালের জুলাইতে কর্ণাটকের মাইসোরে হিন্দু মুসলমান দাঙ্গা হয় এবং সেখানে বেশ কিছু মুসলমান ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়, আর যারা সত্যিই দাঙ্গা বাঁধিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তখনই একদল মুসলিম যুবক সিদ্ধান্ত নেয় যে সাংবিধানিক পথে আইনি লড়াই লড়তে হবে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে। এই কাজটাই তারা মূলত সারা দেশে করে যাচ্ছে। মুসলমানদের উপরে যেখানে অন্যায় হচ্ছে তারা তা নিয়ে মামলা করছে, অন্যান্য কর্মসূচি নিচ্ছে। সেখান থেকে পপুলার ফ্রন্টেরই জন্ম, জানাচ্ছিলেন মোহাম্মদ সাজ্জাদ। ভারতের সংবাদ মাধ্যমের একাংশে পিএফআইকে কট্টর ইসলামিক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, যেটা অনুচিত বলে মনে করেন মিস্টার সাজ্জাদ। তার কথায় তারা তো সাংবিধানিক পথেই লড়াই করতে নেমেছে, তাদের কট্টর বা ইসলামী দক্ষিণপন্থী বলাটা সমীচীন হবে না বলেই তার মত। माइनॉरिटी के जो लीगल कॉन्स्टिट्यूशनल जुडिशियल बैटल लड़ने वाली ऑर्गेनाइजेशन के खिलाफ মোহাম্মদ সাজ্জাদ বলছিলেন, সংখ্যালঘুদের হয়ে আইনি এবং সাংবিধানিক লড়াই লড়ছে এমন একটি সংগঠনের বিরুদ্ধে বারে বারেই অভিযোগ আনা হয় যার ঠিকমতো প্রমাণও করতে পারে না তারা। এর ফলে নিরাপত্তা এজেন্সিগুলির প্রতি সংখ্যালঘুদের সন্দেহ বাড়বে বই কমবে না, তারা নিজেদের আরও বিচ্ছিন্ন মনে করবে, বলছিলেন মোহাম্মদ সাজ্জাদ।
নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময় থেকেই পিএফআই এর বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করে নানা রাজ্যের পুলিশ। এর মধ্যে যেমন রয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ, তেমনি আসামেও সংগঠনটির বিরুদ্ধে এরকম অভিযোগ এনেছিল সেখানকার পুলিশ। উত্তরপ্রদেশ সরকার চিন্তাভাবনা করছিল যে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করার। এর আগে অবশ্য ঝাড়খণ্ড রাজ্যে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অমিতাভ ভট্টশালী। এবারে প্রীতিভাজন ইস্যু। এই সপ্তাহের প্রীতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। আশা করি সবাই ভালো আছেন, করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখছেন। আজকে চলমান কয়েকটি বিষয় নিয়ে চিঠি এসেছে এবং আমাদের অনুষ্ঠান নিয়ে কিছু পর্যবেক্ষণ এবং অভিযোগও আছে। চলমান ঘটনাবলীর একটি হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবের একটি ভাস্কর্য নিয়ে বিতর্ক। এ বিষয়ে লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাইদ। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে, সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে টেনে হিঁচড়ে ফেলে দেব। অন্য আরেকজন নেতা বলেছেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন। বোঝাই যাচ্ছে সরকারও এই বিষয়টি নিয়ে স্বস্তিতে নেই। উত্তপ্ত পরিস্থিতি বা শাপলা চত্বরের ঘটনা আবারও প্রাণহানি ঘটাতে পারে, সেটা বলাই বাহুল্য। যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছেন তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে ভাস্কর্য এটাই প্রথম না, অনেক আগে থেকেই চলে আসছে। ভাস্কর্য বিরোধীরা যেমন বিষয়টি বোঝার চেষ্টা করবেন, তেমনভাবে সরকারও এমন স্পর্শকাতর বিষয়টিকে সাবধানে সামাল দেবে বলেই প্রত্যাশা করছি। রাজনীতিতে সমঝোতা বা আপোষ করতেই হয় মিস্টার সাইদ, কিন্তু এখানে বিষয়টা মনে হচ্ছে আরও বেশি জটিল। যারা ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা তাদের বিরোধিতাকে ধর্মীয় ভিত্তি দিয়েছেন। আপোষের জায়গাটা সেখানে ক্ষীণ হয়ে আসে। সরকারের পক্ষেও আপোষের রাস্তা প্রায় বন্ধ। হাইকোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর দাবিতে সরকার আপোষ করেছিল, কিন্তু শেখ মুজিবের ভাস্কর্য সরানোর দাবি মানা কি শেখ হাসিনার পক্ষে আদৌ সম্ভব? তাছাড়া আজ যদি মুজিবের ভাস্কর্য নির্মাণ বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী লক্ষ্যবস্তু কি হবে? আর দাবি যদি না মানা হয় তাহলে নতুন শাপলা চত্বরের যে হুমকি ইসলামপন্থীরা দিয়েছেন তা মোকাবেলা করার রাজনৈতিক ইচ্ছা কি সরকারের আছে? এখানে অনেক প্রশ্ন আছে এবং আপনার মতো আমরাও উত্তরের অপেক্ষায় আছি। যে আরেকটি বিষয়কে চলমান ইস্যু অবশ্যই বলা যায় সেটা হলো বাক স্বাধীনতার বিষয়। এখানে বিবিসির বাক স্বাধীনতা নিয়েও প্রশ্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্ট থেকে খন্দকার আবু বকর সিদ্দিক। বাক স্বাধীনতা কি? একটি স্বাধীন দেশের অধিবাসী কতটুকু কথা বলবে আর কতটুকু বলবে না, এর জন্য যদি আইন করা হয় তাহলে এটাকে স্বাধীনতা বলা যাবে কি না? বিবিসি বাংলার কাছে প্রশ্ন, আপনারা বাংলাদেশের সংবাদ সংগ্রাহক হিসাবে কতটা স্বাধীনতা ভোগ করেন? আজ আমার বয়স 25 বছর। আমার মনে লক্ষ লক্ষ প্রশ্ন ঘুরে, কিন্তু শেয়ার করার উপযুক্ত মানুষ পাই না। সবাই লিমিটেশন নামক ব্যাধিতে ভীষণভাবে আক্রান্ত। আমি নিজেকে কোনো লিমিটে আবদ্ধ করতে চাই না, স্বাধীন হতে চাই, সম্পূর্ণ স্বাধীন। খুব জটিল প্রশ্ন করেছেন মিস্টার সিদ্দিক। হয়তো এক সময় ছিল যখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করত, যা খুশি করত, কিন্তু মানুষ ক্রমশ নিজেকে একটি গোছানো সমাজ, জাতি, রাষ্ট্রে পরিণত করেছে। সেখানে ব্যক্তি স্বাধীনতার বিরাট অংশ বিসর্জন দিতে হয়েছে বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে। সেজন্য মানুষ তাদের স্বাধীনতার উপর অনেক নিয়ন্ত্রণ মেনে নিয়েছে, কিন্তু বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ অনেকেই মানতে পারেন না এবং সেজন্য অনেক দেশেই এই মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। আর বিবিসির কথা যদি বলেন, আমাদের কিন্তু অনেক বিষয়ের দিকে খেয়াল রেখেই কাজ করতে হয়। আমরা স্বাধীনতা ভোগ করি ঠিকই, কিন্তু তার সাথে দায়িত্ববোধ নিয়েও কাজ করতে হয়। এবার আসি চলমান আরেকটি বিষয়ে। শুধু পার্থক্য হলো এই বিষয়ে চলমান হলেও তা নিয়ে কথাবার্তা খুব কমই হয়। এটা নারীদের স্বাস্থ্যগত বিষয়, সেজন্যই হয়তো পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে গুরুত্ব দিতে চায় না। যাই হোক, পিরিয়ড বা মাসিক এবং স্যানিটারি সামগ্রী নিয়ে লিখেছেন টাঙ্গাইলের সরকারি ম্যাটস থেকে বিলকিস আক্তার। একজন নারী প্রথম ঋতুবতী হওয়ার মানে হল সে পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য উপযুক্ত। এটি প্রকৃতিগত বিষয়, তবে এটি নিয়ে খোলাখুলিভাবে কম মেয়েই কথা বলতে পারে। এটি নিয়ে কথা বলতে চাইলে যে কেউ কোনো না কোনো খারাপ মন্তব্যের তোপে পড়ে চুপ হতে বাধ্য হয়। আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি। সম্প্রতি এক জরিপে দেখলাম দেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে 94.1% নারী এখনও মাসিক ব্যবস্থাপনার বাইরে। পিরিয়ডের সময়টাতে তারা প্যাডের পরিবর্তে কাপড় ব্যবহার করতে বাধ্য হয়, যার ফলে ইনফেকশনের আশঙ্কা দেখা দেয়।
তাই আমি দাবি জানাচ্ছি, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সবাই যাতে সুলভ মূল্যে প্যাড ক্রয় করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া। আপনি হয়তো খবরে দেখেছেন মিস আক্তার, ব্রিটেনের অঙ্গরাজ্য স্কটল্যান্ডে সম্প্রতি একটি আইন জারি করা হয়েছে যার ফলে সেখানে নারীরা সকল স্যানিটারি সামগ্রী বিনামূল্যে পাবেন। উন্নত বিশ্বেও অনেক নারী আছেন যারা স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড এবং অন্যান্য সামগ্রী কিনতে পারেন না। বাংলাদেশেও সরকার যদি মাসিকের বিষয়টা জরুরি স্বাস্থ্য বিষয় হিসেবে গণ্য করে অন্তত গ্রামাঞ্চলে এবং শহরের বস্তিগুলোতে বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করার কার্যক্রম শুরু করত, তাহলে লক্ষ লক্ষ নারী উপকৃত হতেন। এবারে আমাদের একটি প্রতিবেদন নিয়ে অভিযোগ। সম্প্রতি একদল রোহিঙ্গা ভারতে আটক হবার ঘটনা নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্ট হয় তা নিয়ে ঘোরতর আপত্তি তুলে লিখেছেন ঢাকার গেন্ডিয়ারা থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। বিবিসি বাংলার ফেসবুক পাতায় 1 ডিসেম্বর প্রতিবেদনটি পড়ে একটু বিস্মিত হলাম। প্রতিবেদনটিতে বলা হলো, ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চান্দা বিবিসি বাংলাকে বলেছেন, কিভাবে তারা এদেশে এসেছেন আমাদের জানা নেই, তবে ধরা পড়া মাত্রই আমরা জিআরপির হাতে তাদের তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন ওই সংস্থাই এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে। আবার প্রতিবেদনটির আরেক জায়গায় বলা হলো, বিবিসি অবশ্য জানতে পেরেছে জেরার মুখে ওই রোহিঙ্গারা স্বীকার করেছে তারা মাত্র গত সপ্তাহেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন এবং ভারতে ঢোকার পরদিনই তারা আগরতলা রাজধানীতে চাপেন। প্রশ্ন হলো, তারা যদি ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের হাতে আটকই হন এবং তারাও সঠিকভাবে জানেন না এরা কিভাবে ভারতে ঢুকেছিল, তবে জেরাটা করল কে? আর ভারতের পূর্বোত্তর সীমান্ত রেল বিভাগই যেখানে জানে না তারা কিভাবে কোন জায়গা দিয়ে ভারতে ঢুকেছে, সেখানে বিবিসি কিভাবে এটা নিশ্চিত হলো যে এরা কক্সবাজার রোহিঙ্গা শিবির থেকে আগত? এরা তো মিয়ানমার থেকেও অনুপ্রবেশ করতে পারে, সেই সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? আমার তো মনে হয় বাংলাদেশকে জড়িয়ে এটা বিবিসির একটা মিথ্যা প্রোপাগান্ডা। আপনি নিশ্চয়ই জানেন মিস্টার রহমান, বাংলাদেশ থেকে শত শত রোহিঙ্গা অতীতে সৌদি আরব গিয়েছে, মানব পাচারকারীদের সহায়তায় মালয়েশিয়া গিয়েছে, ইন্দোনেশিয়ার আচে প্রদেশ পর্যন্ত পৌঁছেছে। তাহলে পাশের দেশ ভারতে যাওয়াটা অস্বাভাবিক হবে কেন? এই ঘটনা নিয়ে আমরা প্রতিবেদন করেছি কারণ ত্রিপুরা হয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল। তারা কিভাবে আগরতলা পৌঁছে ট্রেনের টিকিট কাটল সেটা ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের জানার কথা না। প্রতিবেদনেই আছে এবং আপনিও সেটা উল্লেখ করেছেন, রেল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপির হাতে তুলে দেয় এবং জেরাটা তারাই করে। বিবিসি তাদের কাছ থেকে জানতে পারে কিভাবে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করেছিল। কাজেই প্রতিবেদনটি সঠিক এবং তথ্য নির্ভর, কোনো দেশের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা না। এবারে আসি করোনা ভাইরাস প্রসঙ্গে। এই মহামারী নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন একসাথে ছুঁড়ে দিয়েছেন খুলনার কপিলমুনি থেকে মোহাম্মদ শিমুল বিল্লাহ বাপ্পি। শীতের আবহাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশে। আমরা গণমাধ্যমে জানছি শীতে করোনা ভাইরাসের জীবাণু সংক্রমিত হয় বেশি। বিষয়টি কি বিজ্ঞানসম্মতভাবে সত্য? 11 মাস হতে চলল করোনা ভাইরাস পৃথিবীতে হানা দিয়েছে। এই সময়ের মধ্যে কোন দেশ করোনা প্রতিষেধক টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছে? একজন মানুষকে কত ডোজ করোনা প্রতিষেধক টিকা নেওয়া লাগবে? আপনার প্রশ্নের জবাব এক এক করে দেব মিস্টার শিমুল বিল্লাহ। প্রথমে, বিজ্ঞানীরা সবসময় বলে এসেছেন শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়বে এবং তাই হয়েছে। কাজেই কথাটা একেবারে সত্য। টিকা নিয়ে কাজ বেশ কয়েকটি দেশে অনেক দূরে গিয়েছে, যেমন রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং চীন। তাদের মধ্যে একটি ফাইজার এবং বায়োনটেক কোম্পানির টিকা ইতোমধ্যেই ব্রিটেনে অনুমতি পেয়ে গেছে এবং আগামী সপ্তাহে সেগুলো বিতরণ শুরু হয়ে যাবে। অন্যদিকে রাশিয়ার টিকা স্পুটনিক ভি আগামী সপ্তাহের শেষের দিকে বিতরণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যতগুলো টিকা বাজারে আসার অপেক্ষায় আছে সবগুলোই দুবার নিতে হবে, 3 থেকে 4 সপ্তাহের ব্যবধানে। আমাদের অনুষ্ঠানে একটি ভুল লক্ষ্য করে জানিয়ে লিখেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শফিকুল ইসলাম। গত 28শে নভেম্বর রেডিওর সান্ধ্য অধিবেশন প্রবাহতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেফাজতে ইসলামী দলের এক নেতার ভাস্কর্য বিরোধী বক্তব্য নিয়ে নিজের দলের অবস্থান সম্পর্কে কথা বলেন। কিন্তু আমার মনে হলো প্রতিবেদক প্রথমে সাধারণ সম্পাদকের নাম না বলে যুগ্ম সাধারণ সম্পাদকের নাম উচ্চারণ করেন, কিন্তু ওবায়দুল কাদেরের কণ্ঠ শোনানো হলো। এটি কি বিবিসি বাংলার ভুল নাকি আমার শুনতে ভুল হয়েছে? এটা আমাদেরই ভুল মিস্টার ইসলাম। প্রতিবেদন সাজাতে গলত ছিল এবং মনোযোগ দিয়ে এডিটিং করা হয়নি। এই গাফিলতির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। অনুষ্ঠান বিভ্রাট নিয়ে আরেকটি চিঠি পাঠিয়েছেন সিলেট থেকে শেখ আলী হোসেন।
হ্যালো বিবিসি বাংলা, আমি আপনাদের অনুষ্ঠান শুনছি ১৫ বছর যাবৎ। সিলেটে আজ ২৯শে নভেম্বর সকাল ৭:৩০টার অনুষ্ঠানে বাংলার পরিবর্তে ইংরেজি অনুষ্ঠান শোনা গেল পুরো আধ ঘণ্টা যাবৎ। এ সমস্যাটি এর আগেও বহুবার হয়েছে। গত ২-৩ দিনের ভেতরে এরকম দুবার হলো। বাংলাদেশের বড় ১০টি শহরে আপনারা অনুষ্ঠান সম্প্রচার করেন। সম্প্রচারের সময় আপনারা কি টিউন ইন করে দেখেন না অনুষ্ঠান ঠিকমতো প্রচারিত হচ্ছে কিনা? আশা করছি আপনারা ব্যবস্থা নেবেন। এখানে ব্যবস্থা নেওয়ার কিছু নেই মিস্টার হোসেন। সকালে বিবিসি বাংলার কোনো অধিবেশনই নেই, শুনবেন কি করে? ভোর ৬:৩০টার অধিবেশন প্রভাতী ২০১৮ সালে বন্ধ হয়ে যায়, আর সকাল ৭:৩০টার অধিবেশন প্রত্যুষা বন্ধ হয় এবছর জানুয়ারি মাসের ১১ তারিখে। কাজেই ১ বছরের বেশি সময় হয়ে গেল সকালে বিবিসি বাংলার কোনো অনুষ্ঠান নেই, এবং এই দুটো সময়েই বিবিসির ইংরেজি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০টি FM কেন্দ্র থেকে। এবার বলেন, আপনি গত ২ বছর কোথায় ছিলেন? আমাদের অনুষ্ঠান কি একদমই শোনেননি, যে টেরই পেলেন না সকালে আমাদের আর কোনো অনুষ্ঠান নেই? যাই হোক, এবারে আমাদের অনুষ্ঠানের ধরে আরেকটি চিঠি, তবে এখানে বিভ্রান্তিকর কিছু নেই। বিবিসির ১০০ নারী অনুষ্ঠান মালায় প্রাক্তন যৌনকর্মী রিনা আক্তারের গল্পের প্রেক্ষিতে লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। আমার উপজেলার বাণীসান্তাতে একটি যৌনপল্লী রয়েছে। এখানকার যৌনকর্মীরা একদিকে মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে এদের সন্তানদের অধিকাংশই রয়েছে লেখাপড়ার বাইরে। সম্প্রতি দাকব উপজেলা শিক্ষা অফিসারের উদ্যোগে বাণীসান্তা যৌনপল্লীর নিকটে একটি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে যৌনকর্মীদের সন্তানদের জন্য তৈরি হচ্ছে আবাসিক হোস্টেল। এই হোস্টেলে রাখা হবে যৌনকর্মীদের সন্তানদের। শিক্ষার মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিসি বাংলাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, সম্ভব হলে এ বিষয়টিতে বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রচার করার জন্য। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ মিস্টার সর্দার। আমরা সবসময় এ ধরনের গল্প খুঁজি যেখানে অন্ধকারের মাঝে একটু হলেও আলোর আভা দেখা যায়। তবে নারী নয়, পুরুষদের নিয়ে অনুষ্ঠান শুনতে চান যাত্রাবাড়ির মাতোয়াইল থেকে মোবারক হোসেন। আমি অধীর আগ্রহে ছিলাম ১৯শে নভেম্বর বিশ্ব পুরুষ দিবস সম্পর্কে আপনাদের প্রতিবেদনের জন্য, কিন্তু আমি হতাশ হলাম, কোনো প্রতিবেদন পেলাম না। নারীদের মূল্যায়ন করতে গিয়ে আপনারা পুরুষের ওপর একেবারে বেশি নির্যাতন করে ফেলছেন। ১০০ নারী বিবিসির কাছে জায়গা পায়, কিন্তু ১০ জন পুরুষ জায়গা পায় না। কেন এতটা বৈষম্য? আপনার বক্তব্য আমি ঠিক মানতে পারছি না মিস্টার হুসাইন। পুরুষরা সমাজে অবহেলিত নন। চাকরি বলুন, ব্যবসা বলুন, কৃষিকাজ বলুন, সব জায়গাতেই পুরুষের প্রাধান্য। নারীদের মতো তারা প্রতিনিয়ত রাস্তাঘাটে যৌন আক্রমণের শিকার হন না, অফিসে কারখানায় তাদের হেনস্থা করা হয় না। সেজন্য বিশেষভাবে নারীদের নিয়ে অনুষ্ঠান করা হয়, যাতে পুরুষরা নারীদের সম্মান দেয়, মর্যাদা দেয় এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা হয়। সবশেষে আমাদের ফোন ইন অনুষ্ঠান নিয়ে একটি অভিযোগ লিখেছেন কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে ফরিদুল হক। বিগত কয়েকদিন ধরে ফোন ইনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করছিলাম, আর সেখানে যতটুকু দেখলাম তাতে মনে হলো বাংলাদেশের কিংবা বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলোকে বাদ দিয়ে কিছু অন্যরকম বিষয়ের ওপর ফোন ইনের বিষয় ধার্য করা হচ্ছে, যা আমার কাছে একটু নিম্নমানের বিষয় বলে মনে হচ্ছে। যেখানে বাংলাদেশের রাজনীতি, লকডাউন কিংবা অটো পাস কিংবা সমসাময়িক বেশ বিতর্কিত কিছু বিষয় আছে, যা নিয়ে সবার মনে ইতিবাচক অথবা নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, এরকম বিষয়গুলোকে বাদ দিয়ে গুরুত্বহীন বিষয়গুলো নিয়ে ফোন ইন করাটা বিবিসির একটি আনুষ্ঠানিক দুর্বলতা বলে আমি মনে করছি। আপনি যেসব বিষয়ের কথা বলছেন মিস্টার হক, যেমন লকডাউন, অটোপাস ইত্যাদি, সেগুলো নিয়ে ফোন ইন কিন্তু ইতোমধ্যেই হয়েছে। আর বাংলাদেশ বা ভারতে এখন লকডাউন বলতে কিছু নেই, কাজেই লকডাউন ফোন ইনের বিষয় হতে পারে না। প্রতি সপ্তাহে সোমবারের ফোন ইনটি করোনা ভাইরাসের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বুধবারে থাকে শুধু স্বাস্থ্য বিষয়ে ফোন ইন, বাকি থাকলো শনিবার। এখানে আপনি কোন বিষয়গুলোকে নিম্নমানের মনে করছেন তা কিন্তু বলেননি। আরেকটু নির্দিষ্ট করে বললে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। পটুয়াখালীর মৌকরণ থেকে শাহিন তালুকদার, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, রংপুর সদর থেকে মোহাম্মদ লিয়াকত আলী, মৌলভীবাজার থেকে খ ম জুলফিকার, খুলনা থেকে মোহাম্মদ এনামুল হক, আর ঢাকা থেকে দেলোয়ার হোসেন। সময় শেষ। অনুষ্ঠান শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের চিঠিপত্রের জবাব দিলেন সাবিন মুস্তাফা। এখনকার প্রধান প্রধান খবর। শনিবার থেকে মস্কোর বাসিন্দাদের রাশিয়ায় তৈরি কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। আর বাংলাদেশে ইসলামপন্থীদের তীব্র আপত্তি সত্ত্বেও শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের কাজ শেষের পথে চূড়ান্ত অনুমোদন পেলেই
উন্মোচন করা হবে। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে 7:30, ভারতের সময় সন্ধে 7টায়। শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। Details of all our services are at bbcworldservice.com.